বিরতির পর ফিরে এলাম। কড়া টক্করের আর একটা জায়গা এই মুহূর্তে রয়েছে অবশ্যই আজকের দিনে নন্দীগ্রাম। প্রতিবেদনটা একটু দেখে নেব, প্রথমে সময় নষ্ট করবো না, তারপর বিতর্কে আসছি। যাব প্রতিবেদনে। না বলে মন্তব্য করেছেন তিনি। শহীদ দিবসের অনুষ্ঠানে বিতর্ক। শুভেন্দু বনাম তৃণমূল। প্রতি বছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পালিত হয় নন্দীগ্রাম শহীদ দিবস। এবছরও তার অন্যথা হলো না। তবে শহীদদের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান হলো দুটি। ভরত মন্ডল অমর রহে, বিশ্বজিৎ মাইতি অমর রহে। যদিও দুটি অনুষ্ঠানই আয়োজন করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এতদিন শুভেন্দু অধিকারী ঘাসফুলের সৈনিক হিসেবে এই দিনটি পালন করতেন। তিনি এখন জার্সি বদলে গেরুয়া শিবিরে। তাই নন্দীগ্রাম শহীদ দিবস অনুষ্ঠান পালন নিয়ে শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শুভেন্দু অধিকারী প্রতি বছরের মতো এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে আগেই ঘোষণা করেছিলেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও প্রথমে তৃণমূল সুপ্রিমো নন্দীগ্রামে যাবেন বলে ঘোষণা করা হয়। পরে কর্মসূচি বদল এনে মমতা বন্দ্যোপাধ্যায় নন, দলের সভাপতি সুব্রত বক্সী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়। রাত 12টা ভাঙাবেড়াতে শহীদ দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু। গভীর রাতেও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি অমর রহে এই স্লোগানে শহীদ বেদিতে মাল্যদান করেন তিনি। যদিও শহীদ দিবস পালন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলকে। আপনাদের কাছে দলমত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে নন্দীগ্রাম আন্দোলনের যে দিন 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর আমি পালন করি এবং এই ধারা অব্যাহত থাকবে। এটা রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, সম্প্রদায়ের ঊর্ধ্বে। আজকে এই 2007 সালে ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, সেলিম শহীদ হয়েছিলেন 8 তারিখ। আপনারা জানেন আমি সকালবেলা নিজে এসে সেলিমের দেহ তুলেছি। তাই আজকের দিনটা আমি 12টা বেজে গেছে পালন করলাম। আপনারা যারা এত রাত্রেও শীতের মধ্যে আমাকে সঙ্গ দিয়েছেন আমি কৃতজ্ঞ। বিশেষ করে শহীদ পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিগত দিন পর্যন্ত অনেকে আসেননি, আগামী দিনেও আসবেন না। এবছর 21 সাল বিধানসভা নির্বাচন, অনেকের অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয় নিয়ে কোনোদিন আসেনি। আমি আপনাদের একজন হিসেবে এসেছি এবং অনেক প্রচার করা হয়েছিল যে শহীদ মিনারে আসতে পারবে না, ফুল দিতে পারবে না। কিন্তু শুভেন্দু অধিকারী এসব ভয় করে না। আমি রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করেছি, এই লড়াই চলবে। ভোর 5:30 ভাঙাবেড়াতে যান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী। ফের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পালিত হয় নন্দীগ্রাম শহীদ দিবস। যদিও শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য তার মুখ থেকে শোনা যায়নি, তবে তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়। 42 জন নন্দীগ্রামের সংগ্রামে শহীদ হয়েছেন, সিঙ্গুরে 18 জন শহীদ হয়েছেন। সেই শহীদদের মধ্য দিয়ে ভারতবর্ষের কৃষি আইন, ব্রিটিশ সাম্রাজ্যের কৃষি আইনের বদল ঘটেছে। আমরা সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে নন্দীগ্রামের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে বাংলার মানুষকে সংগঠিত করে এই আন্দোলনের রূপরেখাতে যে নন্দীগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে তার সারা জীবন কেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন নন্দীগ্রাম যাতে প্রতিষ্ঠিত অবস্থায় থাকে তার প্রচেষ্টা আমাদের চালাতে হবে। শাসক দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শহীদ দিবস পালন নিয়ে শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন। শহীদদের হাইজ্যাক করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। শহীদদের হাইজ্যাক করা যায় না, শহীদ কখনো হাইজ্যাক্ট হয় না। এবং দিদি সংগ্রাম, তৎকালীন সরকার যেভাবে মদত দিয়েছিল সন্ত্রাসকে, তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বাংলার মানুষ জানেন। বাংলায় শান্তি আছে, কিন্তু যারা শান্তি নষ্ট করবার চেষ্টা করছেন তাদের বাংলার মানুষই উপযুক্ত জবাব দিয়ে দেবেন।
তৃণমূল প্রতি বছর শহীদদের যাদের মনে রাখে তারা তৃণমূলই মনে রাখে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখেন। এমনকি 21শে জুলাইয়ের শহীদদের জন্য যে দিনটা অর্পণ করা হয় সব শহীদদের জন্য, সেখানেও কিন্তু সেই খাদ্য আন্দোলনের শহীদ থেকে শুরু করে বাকি সব শহীদদের স্মরণ করে দিদির মঞ্চে সব পরিবার আসেন। 21-এর ভোট যতই এগিয়ে আসছে ততই হাড্ডাহাড্ডি হচ্ছে বিজেপি তৃণমূলের লড়াই। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর সেই লড়াই আরো জোরদার হয়েছে, যার প্রভাব পড়েছে নন্দীগ্রাম শহীদ দিবসেও। শুভেন্দুকে দলে নিয়ে নেতাই নন্দীগ্রাম জঙ্গলমহলের সমর্থন বাড়াতে চাইছে বিজেপি। বিজেপির এই অস্ত্রকেই ভোঁতা করতে মরিয়া শাসক দল। দীপক পণ্ডার রিপোর্ট, আরপ্লাস নিউজ, নন্দীগ্রাম। এর তারপরে যখন এই ঘটনার অত্যবহিত পরে 2011 সাল আসে এবং সেই নির্বাচনে সুমন, আমরা জানি যে সেখানে কংগ্রেস তৃণমূলের একটা জোট হয়েছিল সেই সময়। ঘটনার পর 10 বছর অতিক্রান্ত, আজকের নন্দীগ্রাম দিবসের সিনারিটি ঠিক এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। সুমন রায়চৌধুরী, দেখুন, নন্দীগ্রাম দিবসের দুটো অনুষ্ঠানই আপনারা দেখালেন, আমরাও শহীদদের প্রণাম জানাই। এই যে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল যেটা তরজা চলছে, আপনি একটা কথা সুজিতদা বলুন, আপনাদের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছেও একটা কথা কংগ্রেসের তরফ থেকে রাখতে চাই। এরা একে অন্যের বিরোধিতা করছেন, কোনো কনস্ট্রাকটিভ কথা না শুভেন্দু অধিকারী বা বিজেপি বলছেন, না তৃণমূল কংগ্রেস বলছেন। আপনি বিগত 15 দিন কি 20 দিনের ট্র্যাক রেকর্ড দেখুন, দুজনের মধ্যে তরজা চলছে, মেরে দেব, কেটে দেব, শুইয়ে দেব, লক্ষ লক্ষ লোক আমার পিছনে, লক্ষ লক্ষ লোক আমার পিছনে। কিন্তু বাংলার কি হবে? আগামী দিনে বাংলার মানুষকে আমি কি পরিষেবা দেব, কি পরিকাঠামো উন্নয়ন করব, কারোর মুখে সেই কোনো কথা নেই। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। ওকে, আর 1 মিনিট, আমি তো শেষই করতে পারলাম না দাদা। ঠিক আছে। দ্বিতীয় কথা, বিজেপি কোনো ওয়াশিং মেশিন নয়। বিজেপিতে গেলেই তার পুরনো পাপ ধুয়ে যাবে, এটা হতে পারে না। যদি শুভেন্দুবাবু সত্যিই সৎ রাজনীতি এবং দুর্নীতি মুক্ত রাজনীতির জন্যে দল ছাড়তেন, তিনি বাম কংগ্রেস জোটের সঙ্গে আসতেন। তিনি গেছেন এও আরেক ধরনের দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে। সেই জন্য শুভেন্দুবাবুর ব্যাপারে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করার, উনি দল ছেড়েছেন বলে এরকম কোনো মানে আমি অন্তত খুঁজে পাই না। প্রদীপ্ত, তুমি ঠিকই বলেছো, ওটা ওয়াশিং মেশিন নয়। ওয়াশিং মেশিনে তো ব্লিচিং পাউডার দিয়ে কাটা যায় না, ওটা হচ্ছে ব্লিচিং পাউডার জয়সা পার্টি আর কি। এটা মাথায় রাখতে হবে, পরিষ্কার সাদা করে দেয়। যে কোনো কালারফুল জায়গায় দেখবে ব্লিচিং পাউডার দাও পরিষ্কার, ময়লায় দাও ব্লিচিং পাউডার দাও পরিষ্কার। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব দাম এখন আমাদের সব জায়গাতেও পাওয়া যাচ্ছে, পোস্ট অফিসেও বিক্রি হচ্ছে। সেটা হচ্ছে গোবর দিয়ে, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তুলসী পাতা দিয়ে দেওয়া। তাহলে সেটাও হচ্ছে একটা নতুন জায়গা, যেটা আমরা কর্পোরেটাইজেশন করেছি। সর্বভারতীয় পরীক্ষা কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি সো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মূল প্রসঙ্গটা হচ্ছে যে আমরা শুভেন্দু বাবুকে নিয়ে কতটা চর্চা করব। আমরা কিছুক্ষণ আগে আর্কাইভ নিয়ে চর্চা করছিলাম, সেই আর্কাইভে চলে যান, ফ্ল্যাশব্যাক করুন 2009 থেকে 2013 অব্দি। এই সময়টা তো খুব ইম্পর্টেন্ট ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শুভেন্দু বাবু কোথায় ছিলেন? আজকে যেখানে দাবি করা হচ্ছে নন্দীগ্রাম বা নেতাই বা সেখানেও তো লোকাল নিউজ পেপার ছিল, সেইগুলোও সার্চ করুন। সেখানে কাকে সামনে দাঁড় করিয়ে রেখে সবাই তো তার নিজের নৌকা পার করেছিল, সেটা পশ্চিমবঙ্গবাসী জানে। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যখন 294 আসনে আমরা লড়াই করার কথা বললাম, তখন কিন্তু কোনো বাপের বেটা ছিল না যারা বলবে যে আমি ওখানে। আমি রাজীবের কাছে আসব। অনেকক্ষণ শুভেন্দু বা সেখান থেকেই সুমন একটা প্রশ্ন তুলেছে। প্রশ্নটা কিন্তু খুব বাস্তবিক, যে এই ইস্যুগুলোর মধ্যে অনেকগুলো ইস্যু নেই এখন দেশ জুড়ে। একটা সামাজিক সুরক্ষার প্রশ্ন, তুমি যেমন বলবে এই যে কৃষক সম্মান নিধি বা হচ্ছে ওই গ্যাস দেওয়া, যেটাকে উজ্জ্বলা যোজনা, সামাজিক সুরক্ষা বিধির মধ্যে আবার স্বাস্থ্যসাথী। আমার প্রশ্ন হচ্ছে, সামাজিক সুরক্ষা বিধিতে সত্যি বাংলার এই যে 10 কোটি মানুষের মধ্যে প্রায় 7.5 কোটি ভোটার, তার কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে বলে তোমার মনে হয় সামাজিক সুরক্ষার প্রশ্নে? আমি বলবো, রাজীব। দেখুন,
সামাজিক সুরক্ষার কথা আমি এর আগেও বলেছি, সামাজিক সুরক্ষার কথা মানে স্বাধীনতার পর থেকে কোনো রাজনৈতিক দল সেন্টারে এসে সামাজিক সুরক্ষার কথা কেউ ভাবেনি, একমাত্র বিজেপি ছাড়া। আমি এর আগেও সর্বনাশ করেছে। সেটা হচ্ছে খাদ্য সুরক্ষা দেওয়া, মানুষের মাথার উপরে ছাদ দেওয়া, মানুষের যে বেসিক নিডগুলো রয়েছে স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া, এবং আমরা দেখেছি যে যারা মায়েরা যারা এতদিন সেই মানে ধোয়ার ভেতরে রান্না টান্না করতো তাদের গ্যাসের কানেকশান থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো বিজেপি করে দিয়েছে এবং ধীরে ধীরে এগুলো আরও এর ব্যাপার, এই যে সুবিধাগুলো এগুলো বাড়তে থাকবে। এখন যে রাজনৈতিক চর্চাগুলো আজকে আমরা টিভিতে বসে করি, সেই রাজনৈতিক চর্চাগুলো চলে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, যেটাতে আমার খুব আপত্তি। আমার মনে হয় সেই আপত্তিটা সবারই থাকা উচিত। একদম একদম একদম। আপনারা পরিবারবাদ নিয়ে শুরু করেন, রাহুল গান্ধীকে আক্রমণ করেন, ব্যক্তি রাজনীতি থেকে সরে আসা বলেন। সুমন একটু শুনুন, শোনার ধৈর্য রাখুন। সুমন দা একটু ধৈর্য ধরুন, শোনার ধৈর্যটা রাখুন। আপনাদের কথা তো শুনে অনেকদিন শুনেছি, আমরা শুনেছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আবার আমন্ত্রণ জানাচ্ছেন অন্যকে যে আপনারা অন্য দল ছেড়ে এই দলে আসুন। আসলে আপনাদের যে অবৈধ জোট, এই জোটে কোনো শুভবুদ্ধি সম্পন্ন কোনো রাজনৈতিক ব্যক্তি ওই জোটটাকে অন্তত মেনে নেবেন। একটা অতি বাম আর একটা হচ্ছে অতি ডান, তাদের যে একটা জোট হতে পারে এটাই মানুষ পুরোপুরি রিজেক্ট করছে। সেখানে মানুষের তো রাজনৈতিক কোনো, যেখানে রাজনৈতিক কোনো আদর্শই নেই। আপনি বলুন তো এরকম একটা জগা খিচুড়ি কোনো একটা আদর্শে কেউ যেতে পারে? ওকে, আর যেতে পারে কি? আমি আসবো অরূপ চক্রবর্তীর কাছে। সামাজিক সুরক্ষার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কেননা দেশে দেখো এরকম যেখানে ধন সম্পত্তির এরকম একটা অসাম্য রয়েছে, এক একজন নেতা যেখানে যেভাবে স্ফীত হয়েছেন এই স্বাধীনতার ৭৩ বছর পরে, সেখানে মানুষের সংখ্যা না পাওয়া মানুষের সংখ্যাটাই বেশি। ফলে সামাজিক সুরক্ষার প্রশ্নটা আমার মনে হয় 2021 এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত। এবং অরূপ চক্রবর্তী, আমাদের 10 বছরের সরকারের কাজ যদি দেখেন, সেই সরকারের কাজের একটা অন্যতম সাফল্য হলো এই সামাজিক সুরক্ষা রিলেটেড প্রজেক্টগুলো, যেগুলো ইতিমধ্যেই বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। আপনারা জানেন কন্যাশ্রী সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, সবুজ সাথী সারা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। এই যে আজকে রাজীববাবুরা বলছেন যে কেন্দ্রে নাকি বিজেপির সরকার আসার পরে, আপনারা জেনে থাকবেন যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কবে চালু হয়েছে? 2014-তে তো ক্ষমতা এসছেন। কন্যাশ্রী আমাদের রাজ্যে 2013 সালে চালু হয়ে গিয়েছে। কত বাজেট জানেন বেটি বাঁচাও বেটি পড়াওয়ের? 130 কোটি টাকা। কন্যাশ্রীর বাজেট কত জানেন? 6,900 কোটি টাকা একটা রাজ্যে। পার্থক্যটা এখানে। আসলে আমরা মানুষের কাছে যাব 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে হাতিয়ার করে। আজকে স্বাস্থ্যসাথী সারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া, আমি তার আগে একটু ফ্ল্যাশব্যাক করছি। আপনি প্রথমেই যে ক্লিপিংটা দেখালেন, সেই ক্লিপিংটা ওই নন্দীগ্রাম নিয়ে, ওটাও কিন্তু ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনে একটা ইতিহাস হয়ে যাবে। অবশ্যই সেটা হচ্ছে ভূমি বাঁচাও ভূমি বাঁচাও। একদম। এই ভূমিটা কাদের ভূমি ছিল? কৃষকের ভূমি ছিল, যে কৃষকদের স্বার্থে আন্দোলন করে আজকে এই বাংলার বুকে যিনি আজকে ওখানে রাত্রিবেলা 12টার সময় শহীদ বেদিতে গিয়ে মালা দিলেন, আজকে তার দলের বিরুদ্ধে সারা ভারতের কৃষকরা রাস্তায় নেমেছে। এমনি তো শহীদ জননী ফিরোজা বিবি শুভেন্দু অধিকারীকে বেঈমান মির্জাফর আখ্যা দেননি। এমনি একজন শহীদের মা, সে শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলছে আজকে বাংলার মানুষকে বলতে হবে। আমরা তাই পরিষ্কার ভাবে বলছি যে আমরা, আমাদের ন্যারেটিভ হচ্ছে কাজ, আমাদের ন্যারেটিভ 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন, ওদের ন্যারেটিভ হচ্ছে তৃণমূল সেখানে ঠিক পৌঁছে যাচ্ছে, কারণ নিজস্ব কোনো এজেন্ডা নেই, নিজস্ব কোনো পলিটিক্যাল ডিরেকশন নেই। নন্দীগ্রামে কোনো বিজেপি নেতা গেলে আপনারা পৌঁছে যাবেন, যদি আমাদের অমিত শাহজি কোনো বাড়িতে যান আপনারা পৌঁছে যাচ্ছেন। কারণ রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়িয়েছে, সাবসিডাইজ গ্যাসের দামও যেভাবে বাড়িয়েছে, সারা ভারতবর্ষের মানুষ নাজেহাল। আমার একটা প্রশ্নের একটা দ্বন্দ্ব থাকছে, আমি রাজীবের কাছে জানতে যাব। শুভেন্দু অধিকারী এক একটু জায়গায় গিয়ে বলছেন রাজ্যে শিল্প চাই, 10 বছরে একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। আবার ভূমি রক্ষা কমিটি গিয়ে বলছেন ভূমি রক্ষার ব্যাপারে কিন্তু শিল্প এবং ভূমির এই সামঞ্জস্যটা খুব গুরুত্বপূর্ণ, গোলালে হবে না। রাজীব, কোনটার দিকে থাকতে হবে? এখানে কোনো কনফ্লিক্ট আছে বলে আমি মনে করি না, কারণ বিজেপিও যেটা মনে করে শিল্প এবং কৃষি দুটোই প্যারালালি চলতে পারে, কারণ কৃষি জমিতে শিল্প তো সবাই বলছে জোটো বলে, তাই এবার যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলে টাটা চলে যাওয়ার পর আপনারা নিজেরাও এটা অরূপদাও স্বীকার করবেন যে কোনো বড় শিল্পী এখানে আসেনি। আপনারা বলতে পারেন এমএসএমইর কথা, এর আগেও আমি বলেছি এমএসএমইতে অবশ্যই ভালো করেছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এমএসএমইতে ওয়েস্ট বেঙ্গল আমাকে বলতে দাও, রাজীব কিন্তু স্বীকার করেছে কিন্তু এমএসএমইতে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, সেখানে ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগে এই এমএসএমই গুলো গড়ে ওঠে। তাতে যে টাকা, সেই টাকাটাও অ্যালোকেট করা হয় কেন্দ্রীয় সরকারের টাকা। এই ক্রেডিট নিশ্চয়ই স্বীকার করবে যে রাজ্য সরকার নিতে পারে না। সুজিত আমাকে একটু বলতে দাও, যেখানে বড় বড় শিল্প মেলা করে সেই শিল্প মেলার মাধ্যমে কত টাকা এসছে এটা আমরা জানতে চাই। এই 5টা যে শিল্প মেলা হয়েছে তাতে কত খরচা হয়েছে
এবং কত 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 শিল্প এখানে এসছে, সেটা কিন্তু আমাদের আসলো না। এবার বক্তব্য হচ্ছে যে আমাদের তো একটা নিজস্ব যে রাজনীতি যারা করি, কোনো একটা রাজ্যের ভালো কথা ভেবে আমরা করি। আজকে টাটা যখন সরে গেল, টাটা সরে যাওয়ার পর আর কোনো বড় শিল্পী এখানে আমরা আনতেই পারলাম না, কোনো পজিটিভ ডিরেকশন দিতে পারলাম না। অত করা যেত। ওয়েস্ট বেঙ্গলে এসে তো কেন্দ্র জমি দেবে না, কেন্দ্র জমি অধিগ্রহণ, আমাদের বড় যখন কোনো হাইওয়ে করার জন্য যেখানে জমি অধিগ্রহণ করতে দিচ্ছেন না, তার জন্য জমি অধিগ্রহণ না করার জন্য হাইওয়েগুলো আটকে বসে আছে, সেখানে কেন্দ্র সেখানে হস্তক্ষেপ করতে পারে না, তখনই তো আবার কথাবার্তা উঠে ফেডারেল স্ট্রাকচার নিয়ে, যেখানে এসে কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করছে। হাইওয়েগুলোর কি অবস্থা? ওকে, আমি আসবো সুমন রায়চৌধুরী। সুমন, এই যে তুমি বলছিলে না যে সামাজিক সুরক্ষার প্রশ্নটা নিয়ে কিন্তু ভোটটা হবে, যতই তরজার দিকে বা অন্য দিকে যাক বা বহিরাগত ইস্যু, সাংস্কৃতিক প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে 2021-এর কিন্তু বাংলার ভোটের মীমাংসা হবে, এটা নিশ্চিত করে বলা যায়। সুমন রায়চৌধুরী, আমি একটা কথা বলি সুজিত দা, সামাজিক প্রশ্নে যেমন আপনি বলছেন ভোটটা হবে সামাজিক সুরক্ষার প্রশ্নে, তেমনি আরেকটা প্রশ্নেও ভোটটা হবে যে আগামী 2021 সালে যারা বাংলার দায়িত্বে আসবেন তারা বাংলার মানুষের সামনে কি রাখতে চান, কি পরিকল্পনা রাখতে চান। বাম কংগ্রেস জোটের প্রথম বক্তব্য হচ্ছে পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং চাকরি। আজকে শুনতেই চাইছে না, বাম কংগ্রেসের কথা কেউ শুনতেই চাইছে না এখন আর। আমি কিন্তু এক লাইন এরপরে আপনাকে আমি বলতে দেবো না, আপনি যদি ইন্টারাপ্ট করেন। আমি কিন্তু এতক্ষণ আপনি বলেছেন আমি কিচ্ছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা 70 বছরে কংগ্রেস কি কি করেছে, আপনারা দেশটাকে বসে বসে বিক্রি করে দিচ্ছেন। আপনাদের প্রধানমন্ত্রী যখন দেশ বিপদে থাকে বিএসএনএলটাকে কে বিক্রি করেছে? কর্বেট পার্কে গিয়ে শুটিং করে। বিএসএনএল এর আজকে এই অবস্থা কেন? আপনারা মুখ খুলতে সুমন দা, বিএসএনএল এর আজকে এই অবস্থা কেন? 70 বছরে একটু জিজ্ঞেস করুন আপনাদের নেতাদের, সবকটা নবরত্ন কোল ব্লকগুলোর এই অবস্থা কেন? আপনারা বিক্রি করে দিচ্ছেন। বেশ আজকে হ্যাঁ প্রদীপ্তর কাছে আমি আসবো। আচ্ছা প্রদীপ্ত, একটা প্রশ্ন খুব সংক্ষেপে বিজেপির এত নেতৃত্ব যেখানে রয়েছে, অনেকেই বলছে, একটা প্রশ্ন উঠছে, এই নেতৃত্বের মধ্যে কি একটা সমন্বয় গড়ে তোলা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব বলে মনে করছে, যা ঘটনাবলী দেখতে পাচ্ছি? ইতিমধ্যে সংঘ 3 দিনের যে মিটিং করেছে সেইগুলো সম্পর্কে রাজীব দাকে অনুরোধ করবো একটু জনসমক্ষে নিয়ে আসার জন্য, যে সংঘ ঠিক বিজেপির এই নেতৃত্বের সংঘ আর বিজেপি আলাদা, সংঘ একটা সামাজিক সংগঠন। আপনারা রাজনীতিটা করছেন, রাজনীতির মতো করেন, এত ইম্যাচিউর কথাবার্তা বললে কি করে হবে? আপনি একজন অধ্যাপক মানুষ হয়ে ইম্যাচিউর কথাবার্তা বলছেন। প্রশ্নটা রেখে দিলাম, প্রশ্নটা রাখলাম, আজকের মতো শেষ করছি, আজকে শেষ করছি। ধন্যবাদ সুমন রায়চৌধুরী, ধন্যবাদ অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি, রাজীব বিশ্বাস এবং অরূপ চক্রবর্তী, 4 জনকে ধন্যবাদ জানালাম। এবং অনেকগুলো ইস্যু নিঃসন্দেহে আসছে, তবে সামাজিক সুরক্ষার প্রশ্ন, এত নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বিভিন্নভাবে সমন্বয় করে ভারতীয় জনতা পার্টি যে অভিমুখ, সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কি নতুনতর নেতৃত্বের কে সামনের দিকে আরও কি উঠে তারা নিয়ে আসছেন, এই প্রশ্নগুলো কিন্তু বাংলার জনমানসে রয়েছে। আমরা থাকবো, আর+ নিউজ সুলুক সন্ধান করব এগুলোকেই, বিতর্কের মাধ্যমে, খবরের মাধ্যমে। কখনো কখনো ভোট ফাইটাররা চলে আসবেন, রবিবারের মঞ্চে ভোট ফাইটাররাও আছেন। সব মিলিয়ে আর+ নিউজ দেখতে থাকুন, সবার আগে সবার পাশে।